জি আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই জয়েন করছে। আমরা আর 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা করব লিসেনিং এর ম্যাপ। ম্যাপ ম্যাপ করতে গেলে ম্যাপেরও কিছু স্কিল আছে, বেসিক কিছু ল্যাঙ্গুয়েজেস আছে যেগুলো জানতে হবে, যেগুলো আমরা ব্যবহার করে অভ্যস্ত না। কিন্তু শুনলে হয়তো এমনি বুঝতে পারতাম, কিন্তু পরীক্ষার চাপে উত্তর করতে পারি না যেহেতু ব্যবহার করি না। কিছু টার্মস বা সঠিকভাবে জানি না, সেই কারণে আসলে ম্যাপস গুলো মানে আমাদের সমস্যা হয়ে থাকে। লিসেনিং শেষ না স্যার, শেষ না। আপনারা চিন্তা বেশি করেন আসলে। এই চিন্তা বেশি করার কারণে মানে হয় কি যে এই ক্লাসটাতে কনসেন্ট্রেশন কিছু হলেও আপনাদের কমে যায়। লিসেনিং ক্লাস শেষ আমি তো বলিনি স্যার। আমি তো বলবো যে আজকে লাস্ট ক্লাস। ঠিক আছে, কারণ এমসিকিউ তো করাইনি এখন। আরো আরো 2 টাইপ বাকি আছে। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে লিসেনিং এর ম্যাপ ম্যাপ কোশ্চেন। ম্যাপ কোশ্চেন করব আমরা, আবার বলে নিচ্ছি। লিসেনিং এর ম্যাপস, এই টাইপ মাস্টারিং করব আজকে। প্রতিটা দিন আমরা একটা টাইপ মাস্টারিং করি। হোপ ইউ ক্যান সি দ্য ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসে দেখা যাচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন ওই যে আপনাদের চ্যাট অপশনটা অফ করে দেব, কারণ এটা করলেই ভালো হয়, এটাই রুল। অনেকে অনেক কথা বলতে থাকে, কনসেন্ট্রেশন নষ্ট হয় অনেকের। তো দেয়ারফর এখন চ্যাট অপশনটা বন্ধ করে দেবো। ঠিক আছে। বুক দেখেন, এই যে উপরে লেখা আছে, এই যে যেখানে একটু চোখ দিলেই দেখা যাবে। পিডিএফ ফাইলটাতে উপরেই লেখা থাকে কত আইএলস কেমব্রিজ 15। এটা হচ্ছে গিয়ে টেস্ট 4 সেকশন 2। আচ্ছা, শুরুতে আমি করতে দিচ্ছি আপনাদেরকে উইদাউট দ্য স্কিল ফার্স্ট। তারপরে আমরা স্কিল সহ আরো 2টা করব, মানে ম্যাপের 3টা কোয়েশ্চেন আমরা সলভ করব আজকে। প্রথমে স্কিল ছাড়া, মানে র অবস্থায় কি ঘটে। এটা একটা পার্ক, ক্রফট ভ্যালি পার্ক। কাজটা কি বুঝিয়ে দেই। ক্রফট ভ্যালি পার্ক, এটা পার্কের ছবি। এখন নিচে প্রশ্ন আছে, মানে ম্যাচিং এর মতোই, দেখেন ম্যাচিং এর মতোই। ম্যাচিং এ এখানে ABCD দিয়ে কিছু লেখা ছিল, তার বদলে এখানে ম্যাপ আছে। ম্যাচিং এর নিচে প্রশ্ন ছিল, এবং এগুলো হুবহু উচ্চারিত হয়। কি মনে আছে না, গতকালকে করিয়েছিলাম? তাহলে ম্যাচিং এর মতোই, প্রশ্নের পার্ট নিচে আর চয়েস পার্ট উপরে, যে ABCD। তাহলে ওখানে ম্যাচিং এ কি ছিল, ABCDর পাশে লেখা ছিল, এখানে ম্যাপের ভিতরে ABCD আছে। হোপ দিস ইজ ক্লিয়ার যে ক্লাসিফিকেশনের মানে ওই যে ম্যাচিং এর সাথে বা ক্লাসিফিকেশনের সাথে কি পার্থক্য। এখন চেহারায় এই পার্থক্য। এখন ব্যাপারটা হচ্ছে, ক্যাফে যেখানে হবে, আপনি ম্যাপের ভেতরে দেখবেন এটা A না B না C। ক্যাফে যদি এখানে হয় তাহলে ক্যাফের পাশে লিখতে হবে D। টয়লেট যদি এখানে হয় তাহলে উত্তরের পাশে লিখতে হবে, 12-র পাশে লিখতে হবে G। ফর্মাল গার্ডেন্স যদি এখানে হয় তাহলে 13-র পাশে লিখতে হবে E। সো এই হচ্ছে আমাদের কাজটা। কাজটা বোঝা গেছে কিনা সবার? ইজ ইজ এভরিওয়ান ক্লিয়ার? আমি আবার অপশন দিলাম লেখার। সবাই বুঝতে পেরেছি কাজটা? তাহলে 11, 12, 13, 14, 15, 16, আবার বলি 11, 12, 13, 14, 15, 16 হুবহু উচ্চারিত হবে। এবং এরা সিরিয়ালি আসবে, মানে আগে ক্যাফে আসবে 11 নাম্বার, তারপরে টয়লেট আসবে, সিরিয়ালি আসবে। ম্যাচিং এ যেমন প্রশ্নের আইটেম গুলা সিরিয়ালি একের পর এক এসেছে,
ম্যাপেও প্রশ্নের আইটেমগুলো একের পর এক সিরিয়ালি আসবে। ঠিক আছে, মানে প্রথমে ক্যাফে বলবে যে ক্যাফে, মানে প্রত্যেকটা তো আর এক লাইন করে বলবে না যে ক্যাফে অমুক জায়গায়, টয়লেট অমুক জায়গায়। ও একটা স্টোরি বলবে ক্রাউড ভ্যালি পার্ক নিয়ে। এই যে দাগাদাগি করতেছেন কেন, এই তো মানে কতবার বলা লাগে। ক্রাউড ভ্যালি পার্ক নিয়ে কথা বলবে, তারপরে ক্যাফের অবস্থান বলবে। ক্যাফে যদি এ তে হয় তাহলে আপনি 11-র পাশে লিখবেন এ। তাহলে শুনবেন এবং ম্যাপের ভিতরে দেখবেন এবং 11, 12, 13, 14, 15, 16-র পাশে উত্তর লিখবেন। এই হচ্ছে কাজ। ইজ ইট ক্লিয়ার নাও? আশা করি বুঝতে পেরেছেন সবাই। হ্যাঁ, অ্যানোটেশন অফই করে দিয়েছি আমি। ওই প্রত্যেকবার খেয়াল থাকে না এত। এখন প্রত্যেকটা মানুষ নিজেকে খেয়াল রাখতে পারে। আমি কতজন মানুষেরটা খেয়াল রাখবো আর কত সিস্টেম খেয়াল রাখবো বলেন তো? প্রত্যেকটা মানুষ নিজের খেয়াল রাখলেই তো মানে এই ঘটনাটা ঘটে না। নিজের খেয়ালই রাখতে পারেন না, আমি 354 জনের খেয়াল রাখবো কিভাবে আশা করেন? ওকে, ফাইন। তাহলে কাজটা কাজটা আশা করি বোঝা গেছে। তাহলে এখন আমরা যা পারি নিজেরা, র ম্যানেজমেন্টে, উইদাউট স্কিল আমরা করব, ঠিক আছে? শুনবো এবং করব, দেখি কি দাঁড়ায়। সবাই 11 থেকে 16 লিখে ফেলেন। 11 থেকে 16 লিখে ফেলেন। 11 থেকে 16 লিখে ফেলেন। এই যে 11 ক্যাফে, 12 টয়লেট, 11 থেকে 16 তুলে ফেলেন খাতায়। তারপরে ম্যাপের দিকে তাকাবেন। 11 থেকে 16 এভাবে উপর নিচ লিখে ফেলেন। আশা করি লেখা হয়েছে। ওকে, তাহলে এখন আমি দিচ্ছি আবার। আপনাদের খাতায় তো লেখা আছে 11, 12, 13, 14 লেখা আছে। কাজে নিচেরটা আর দেখালাম না, ছবিটা বড় করে দিলাম। ঠিক আছে, যেহেতু খাতায় লেখা আছে, এখন ম্যাপে দেখবেন কোথায় কি বলে, আর প্রশ্নের পাশে এবিসিডি উত্তর লিখবেন। ওকে। Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One very successful introduction has been our skateboard ramp.
It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. ওকে, এখন আবার চ্যাট অপশন দিচ্ছি। এক্সপেরিয়েন্স শেয়ারিং কি অবস্থা একটু দেখি, চ্যাটে লিখেন তো। মিস হয়েছে কাদের বা বাজে লাগছে কাদের? আচ্ছা একটু লিখেন ফাইন, ফাইনের চেয়ে একটু কম, মানে এক্সিলেন্ট, গুড, ব্যাড। এক্সিলেন্ট, গুড, ব্যাড। ব্যাড বেশি দেখি, দেখছেন? এক্সিলেন্ট আছে, ব্যাড আছে, গুড আছে, ব্যাড আছে, তার মানে মিক্সড আছে। হ্যাঁ, এক্সিলেন্ট দুইজন লিখেছেন মাত্র। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাড হতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বন্ধ, লেখা বন্ধ, লেখা বন্ধ। এখন আবার আমি অফ করে দিচ্ছি। ব্যাড হতেই পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা একজন লিখছেন, এখন সবাই শোনেন, একজন লিখছেন বুঝতে কষ্ট হয় কেন? লিসেনিং টোটালটাতে আমি সব বোঝার চেষ্টা করতে না করছি না, আপনারা বুঝতে বলছে কে? আপনারা কথা বুঝতে বলছে কে? আর যে লিখছে বুঝি না, তো বুঝেন নাই ভালো। বোঝা এক জিনিস, উত্তর পাওয়া আরেক জিনিস। এই 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 চিন্তাটাতেই ঢুকতে পারতেছে না, সমস্যা এখানেই। সব কথা বোঝা এক জিনিস আর উত্তর পাওয়া আরেক জিনিস। এখন যিনি বলছেন বুঝে নাই, উনি আজকে এটা বুঝবেন যে তারপরেও আমি উত্তর পাইতে পারবো, সব না হইলেও একটা দুইটা মিস হইলেও 6টার ভিতরে 4টা হবে, 5টার ভিতরে 3টা হবে, বা 5টার ভিতরে 3-4টা হবে, 6টার ভিতরে 4-5টা হবে। ঠিক আছে, এই যে বোঝার একটা প্রচেষ্টা, কথা বোঝার একটা প্রচেষ্টা, সব কথা বোঝার, আপনার ক্লু নিয়ে নিয়ে উত্তর নিতে হয়। ঠিক আছে, এবং এই ক্লু গুলো ম্যাপের জন্য, ম্যাচিং এর জন্য যেমন বলেছিলাম, ওই প্রশ্ন থেকে ক্লু নিতে হয়, কিওয়ার্ড নিতে হয়। এইখানে হচ্ছে আগে থেকেই কিছু ক্লু আমার থাকবে। আবার বলি, আগে থেকেই থাকবে। আমাদেরকে কখনো ইংলিশের ডিরেকশন দিতে হয়েছে? নিজেকে প্রশ্ন করেন তো, আপনি কখনো ইংলিশের ডিরেকশন দিয়েছেন এভাবে যে ভাই ওই তানজিম লাইব্রেরিটা কোথায়? Well, you take down this path, go straight along 100 years, and then get past the mosque, and then take the first right, and it's right on the southeast corner, Tanjim Library. আপনি কখনো এভাবে কথা বলেছেন? যেহেতু বলেন নাই, কাজে শুনে বুঝেন না, এটাই তো স্বাভাবিক। এখন তারপরেও তাহলে কি আমার এরকম কথা এখন মানে বলা শিখতে হবে তারপরে বুঝবো? না, আমাদের ট্রিক বেসড আমরা লিসেনিং করব। তবে স্পিকিং এর জন্য বলা শিখতে হবে, বাট লিসেনিং এর জন্য ট্রিক আছে। কিরকম ট্রিক? হলো ডিরেকশন, যেহেতু আমরা বলে অভ্যস্ত না, কাজে একজন ইংলিশ নেটিভ স্পিকার, মানে যার মাতৃভাষা ইংরেজি, তিনি ডিরেকশন দিতে গেলে কি কি জিনিস, কি কি শব্দ, ভোকাবুলারি ইউজ করেন যেগুলা আমরা ইউজ করি না। এর মানে নতুন শব্দ তা না, কিন্তু আমরা ইউজ করি না বলেই ওগুলা ধরতে পারি না। হ্যাঁ, যেমন সবাই লিখে নিবেন, আমি যা বলবো লিখে নিবেন এখন। এটা সব লেখা না, যেই জিনিসটা আপনার মনে হবে লেখার মতো সেটা লিখবেন। যেমন একটা সাদা কাগজে বা এই 2 ডাইমেনশনাল, এই যে একটা ফ্ল্যাট ফ্ল্যাট একটা পাতা বা একটা স্ক্রিন, যার দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা নাই, তার মানে কি এটা উঁচু উঁচু না, ধরতে পারি না আমরা, তাই না? বিল্ডিং এর যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে শুধু। তাহলে এই ধরনের 2 ডাইমেনশনাল ফিগারে দিক দিক কিভাবে নির্দেশিত হয়? দিকের সহজ উপায় হচ্ছে সব সময় একটা 2D ফিগারে, মানে একটা পাতায় বা একটা স্ক্রিনে উপর দিকে নর্থ, এই যে উপর দিকে নর্থ, এটা এখানের জন্য না, এটা না দিলেও, এটা যদি নাও দেওয়া থাকতো, যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যদি নাও দেওয়া থাকতো তাও তাই হইতো। উপর দিকে নর্থ,
নিচের দিকে সাউথ, উপরে যেহেতু নর্থ কাজে নিচে সাউথ, এটা তো স্বাভাবিক উল্টা দিক। সবসময় হাতের ডানে, যেই হাতে খান, এই হাতের ডানে ইস্ট আর হাতের বামে ওয়েস্ট। এখন এটা জানলেই শুধু হবে না, এটাকে সেকেন্ড নেচার বানাতে হবে। যখন আমি বলবো যে টু দ্য ওয়েস্ট অফ দ্য ক্রফট ভ্যালি পার্ক, সাথে সাথে আপনার এই অর্ধেককে ধরতে হবে, এই যে এই অর্ধেক, ওয়েস্ট মানে বাম। তাহলে মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে উপর নিচ ডান বামের সাথে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কনভার্ট করার ক্ষমতা। কনভার্ট বুঝেন? আমি বললাম পূর্ব, আপনি সাথে সাথে বলবেন ডান। আমি বললাম সাউথ, আপনি বলবেন নিচে। আমি বললাম পশ্চিম, আপনি বললেন বাম। আবার বললাম উপরে, আপনি বললেন উল্টা করে নর্থ। এখন বললাম, আবার বললাম বাম। কারণ আপনি যদি ডান দিকে চলে যান তাহলে হবে না। সাথে সাথে অটোমেটিক উইদিন মাইক্রো সেকেন্ড এই উপরে নিচে ডান বামের সাথে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সম্পর্কটা ফিক্স করতে হবে, আদারওয়াইজ ম্যাপ পারা মুশকিল। এটা হলো প্রথম স্কিল। এটা হলো প্রথম স্কিল। ঠিক আছে, তো আমি একটু কথা বলার অপশন দিচ্ছি। এমনি কথা বলবেন না, আমি যখন জানতে চাবো তখন তখন লিখবেন। কথা বলা মানে কি? মানে চ্যাট আর কি। যখন জানতে চাবো তখন লিখবেন। সো ব্যাপারটা কি বুঝাতে পেরেছে কিনা? অনেকেও যদি জেনে থাকেন যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো আমি জানি, কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে ডান বাম উপরে নিচ সম্পর্কটা যাতে ক্লিয়ার থাকে, মাইক্রো সেকেন্ডে যাতে আপনি কনভার্ট করতে পারেন যে মানে পশ্চিম মানে আমার বাম দিকে যেতে হবে, পশ্চিম মানে বাম দিকে যেতে হবে, ইস্ট মানে ডান দিকে যেতে হবে, ইস্ট মানে ডানে, পশ্চিম মানে এদিকে, নর্থ মানে উপরের দিকে, সাউথ মানে নিচের দিকে। ঠিক আছে, সাউথ মানে নিচের দিকে। আচ্ছা, একজন লিখলেন বুঝি নাই, একজন লিখলেন বুঝি নাই। এইটা আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে এই বাংলায় কথা বলার পরেও কি যে বুঝি নাই সেটা আমি বুঝি নাই। যিনি লিখছেন বুঝি নাই, প্লিজ স্যার লিখেন কি বুঝেন নাই, প্লিজ লিখেন কি বুঝি নাই। সহজ কথা বলছি। উপরে মানে নর্থ, নর্থ মানে উপরে, সাউথ মানে নিচে, নিচে মানে সাউথ, পূর্ব মানে ডানে, ডান মানে ডান মানে পূর্ব, ওয়েস্ট মানে হাতের বাম দিকে। শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন আসি দ্বিতীয়। দ্বিতীয় হচ্ছে এবারে কোনাগুলা। এটা হচ্ছে কোনাগুলা, কোনা। যখনই বলা হবে যে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, আপনার যাতে 1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগে এই কোনায় যেতে। কারণ উত্তর মানে উপরে, পশ্চিম মানে বামে, তাহলে উপরে বাম কোনায়, উপরে বাম কোনায়। যখনই বলবে দক্ষিণ পূর্ব, আপনার নিচে ডান কোনায় যাতে আপনি মাইক্রো সেকেন্ডে আসতে পারেন, দক্ষিণ পূর্ব। আর যখন বলবে দক্ষিণ পশ্চিম, আপনি যাতে সাথে সাথে নিচের নিচের বাম কোনায় আসতে পারেন, কারণ দক্ষিণ মানে নিচে, পশ্চিম মানে বামে, তাহলে নিচের বাম কোনা। ঠিক আছে, তাহলে নিচের বাম কোনা। তাহলে প্রথমটা হলো আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উপর নিচ ডান বাম। দ্বিতীয় হলো কোনাগুলো। কোনাগুলো আরেকটু মানে সময় লাগে আমাদের, মানে মানে মুভ করতে, মেন্টাল মুভ, মানে মেন্টালি ম্যাপে মুভ করতে, কিন্তু এই মুভমেন্টের সময়টা কমিয়ে নিয়ে আসতে হবে। যখনই বলবে দক্ষিণ পশ্চিম, আপনি নিচে বাম কোনা যেতে যেতে পারেন। দেখেন, দক্ষিণ পশ্চিম নিচে বাম, উত্তর পূর্ব উপরে ডান। ঠিক আছে। তাহলে 1 নাম্বার হলো গিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আরেকটু জটিল, কোনাগুলো, কোনা, কর্নার গুলো। 3 নাম্বার আপেক্ষিক অবস্থান, রিলেটিভ অবস্থান, রিলেটিভ লোকেশন। লিখেন, লিখে ফেলেন, রিলেটিভ লোকেশন 3 নাম্বার। 3 নাম্বার হলো রিলেটিভ লোকেশন। যেমন আমি যখন বললাম উত্তর পূর্ব, তাহলে উত্তর পূর্ব মানে যে এই যে এখানে উপরে ডান, উপরে ডান কোনা, তাহলে যে হবে সি। রিলেটিভ লোকেশন মানে তাহলে উত্তর পূর্বটা কিসের সাপেক্ষে, মানে কার সাপেক্ষে উত্তর পূর্ব একটু বলেন তো? টোটাল ম্যাপের সাপেক্ষে উত্তর পূর্ব, টু দা ইস্ট। ঠিক আছে, অথবা ইন দা ইস্ট, তাহলে হচ্ছে কি ডান দিকে, টোটাল ম্যাপের সাপেক্ষে ডানের, যেটাকে যদি হাফ করি এইভাবে, তাহলে ডানের পার্টটা হবে ইস্ট, ইস্টার্ন পার্ট, বামের অর্ধেক পার্টটা হবে ওয়েস্টার্ন পার্ট। টোটালটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে উপরের অর্ধেক হবে নর্দার্ন পার্ট, নিচের অর্ধেক হবে সাউদার্ন পার্ট। তাহলে এটা টোটাল ম্যাপের সাপেক্ষে, টোটাল ম্যাপের সাপেক্ষে। কিন্তু 3 নম্বরে যে রিলেটিভ লোকেশনটা বললাম,
এটা ম্যাপের সাপেক্ষে না, এটা হচ্ছে একটির সাপেক্ষে আরেকটি। যেমন ধরেন যদি বলি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে, তাহলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের নিচে হবে। তাহলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে ই, তাহলে রিলেটিভ লোকেশন ই এর অবস্থান বললাম অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে সাপেক্ষে হলো তখনও ওই যে সাউথ বলতে নিচে বোঝাবে, ঠিক আছে, টু দ্য সাউথ অফ অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড অথবা সাউথ অফ দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। যদি বলে টু দ্য ইস্ট অথবা অফ দ্য ইস্টার্ন মানে অফ দ্য ইস্ট, তাহলে এই ই এর ডান দিকে হবে। যেমন ওল্ড মিউজিয়ামের ইস্টে, তাহলে হবে ডি, মানে ওল্ড মিউজিয়ামের ডান দিকে। এক ইস্ট হলো গিয়ে টোটাল ম্যাপের সাপেক্ষে ইস্ট পার্ট, আর এই ওয়েস্টার্ন পার্টে যে এই সাইডেও যদি কেউ কারো ডানে হয়, তাহলে বামেরটার সাপেক্ষে বলতে হবে টু দা ইস্ট মানে ডানে। তাহলে হাতের ডানে মানে একটা কিছুর ডানে আপেক্ষিক ভাবে এটা বলতেও বোঝাবে টু দা ইস্ট, একটা কিছুর বামে বোঝাবে টু দা ওয়েস্ট, একটার সাপেক্ষে আরেকটা উপরে তাহলে টু দা নর্থ, একটার সাপেক্ষে আরেকটা নিচে টু দা ইস্ট অথবা মানে টু দা সাউথ অথবা অফ দা সাউথ। রিলেটিভ লোকেশন বোঝাতে পেরেছে কিনা? প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা, ওই একই ফর্মুলা কাজ করবে। নিচে হলে সাউথ হবে, কোনো কিছুর নিচে আরেকটা তাহলে সাউথ, কোনো কিছুর ডানে আরেকটা তাহলে তাহলে ইস্টে, কোনো কিছুর বামে আরেকটা তাহলে ওইটার সাপেক্ষে টু দা ওয়েস্ট, কোনো কিছুর উপর দিকে তাহলে সেটা হবে টু দা নর্থ। রিলেটিভ লোকেশন বোঝা গেছে কিনা? রিলেটিভ লোকেশন বোঝা গেছে কিনা? একটার সাপেক্ষে আরেকটা ডানে বামে উপরে নিচে হলেও ওই এক নম্বরের যেই টোটাল ম্যাপের সাপেক্ষে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল ওই একই রকম। ডানে বলতে বোঝাবে পূর্বে, বামে বলতে বোঝাবে পশ্চিমে, উপরে বলতে বোঝাবে নর্থে, এবং সাউথে বলতে বোঝাবে তার নিচে। ওকে ফাইন। 4 নাম্বার আগে বুঝি, তারপরে আমরা সলভ বুঝবো। আগে আমরা এই জিনিসগুলো যেগুলো আমাদের স্টকে থাকবে ম্যাপের জন্য, ঠিক আছে, সেই জিনিসগুলো আগে বুঝবো। আচ্ছা, তাহলে এবারে 4 নাম্বার মানে আমি মানে কি কি পয়েন্ট আমার এই ম্যাপের জন্য প্রয়োজন, যেটা হলে আমি অনেক কিছু বোঝা ছাড়াও উত্তরটা বোঝার সম্ভাবনা বেড়ে যাবে। 4 নাম্বার হচ্ছে আপনার লেখেন some prepositions, প্রিপোজিশন না preposition, উচ্চারণ হচ্ছে preposition, some prepositions of direction বা direction। কোনো কিছু লোকেশন ডাইরেকশন দিতে গেলে কিছু প্রেপোজিশন লাগে, সেই প্রেপোজিশন গুলা কখন কিরকম হয়। 1 নাম্বার লিখেন অ্যালং। অ্যালং হলো দৈর্ঘ্য বরাবর হলে অ্যালং হয়। যেমন আই এম ওয়াকিং অন দ্য সি বিচ হয় না, আই এম ওয়াকিং অন দ্য রোড হয় না। অন হলো গিয়ে স্থির থাকার ক্ষেত্রে, আর দৈর্ঘ্য বরাবর কেউ যদি গতিশীল থাকে তাহলে হয় অ্যালং। তাহলে দৈর্ঘ্য বরাবর গতিশীল থাকলে আমরা বলবো অ্যালং, অ্যালং, অ্যালং দ্য লাইন, অ্যালং দ্য বিচ, অ্যালং দ্য রোড। হঠাৎ করে অ্যালং যেহেতু আমরা ব্যবহার করি না কিন্তু শুনেছি, কিন্তু ব্যবহারের সঠিকতাটা হয়তো জানা নেই বা অভ্যস্ত নই, তো তাহলে তখন হঠাৎ করে মানে শুনে এরকম কয়েকটা চাপ আসলেই তখন হারায় যায়। অ্যালং হলো দৈর্ঘ্য বরাবর। প্রস্থ বরাবর যদি হয়, যেমন আপনি যদি নদীর স্রোত বরাবর সাঁতার কাটেন, ঠিক আছে, তাহলে আপ দ্য স্ট্রিম মানে আপ অ্যালং দ্য স্ট্রিম, আপ অ্যালং দ্য স্ট্রিম। যদি আপনি উল্টা দিকে সাঁতার কাটেন তাহলে হবে ডাউন এগেন্স্ট দ্য স্ট্রিম। যদি আপনি নদী পার হওয়ার জন্য সাঁতরান তাহলে কি প্রস্থ বরাবর না, তখন হবে সুইমিং অ্যাক্রস দ্য রিভার। তাহলে দৈর্ঘ্য বরাবর গেলে অ্যালং হয়, প্রস্থ বরাবর গেলে অ্যাক্রস হয়। একজন প্রশ্ন করছিল, স্যার কোনাকাঞ্চা গেলে কি হবে? কোনাকাঞ্চা মানে কর্নার মানে ডায়াগোনাল বরাবর, সেটাকেও দৈর্ঘ্য বরাবর ধরা হয় না, সেটাকেও প্রস্থ বরাবরই ধরা হয়। তো তখনও হয় আপনার মানে অ্যাক্রস। আর যদি ঠিক ডায়াগোনাল লাইন বরাবর যায় তখন অ্যালং দ্য ডায়াগোনাল এভাবে বলা যেতে পারে। সোজা কথা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বরাবর গতিশীল থাকলে আমরা অ্যালং বলি,
প্রস্থ বরাবর গতিশীল থাকলে আমরা অ্যাক্রস বলি। যদি কোনো কিছুর উপর দিয়ে যায়, যেমন ওয়ালের উপর দিয়ে, ব্রিজের মানে ব্রিজটা তো রাস্তা দিয়ে উপর দিয়ে এইভাবে যায়, সেই কারণে ওয়ালের উপর দিয়ে ওই পাশে, তারপরে হচ্ছে গিয়ে ব্রিজ দিয়ে গাড়ি চালায় যাওয়া, তখন হয় ওভার দি ব্রিজ, ওভার দ্য ওয়াল। কোনো কিছুর উপর দিয়ে দুইটা শব্দ দেখেন, তাহলে তখন ইংলিশে হয় একটা ওভার, ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ওয়াল। আরেকটা শব্দ লিখেন পাস্ট। আরেকটা লিখেন পাস্ট। এই পাস্টের একটা শব্দ হচ্ছে অতীত, এবং এটি নাউন। আমি যেই পাস্ট বললাম একই বানান, একই বানান, কিন্তু ইটস এ প্রেপোজিশন। এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত না, এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত না, এই জন্য এটা শুনলে তখন আমরা বুঝতে পারি না। পাস্ট, পাস্ট মানে হচ্ছে, ধরেন কেউ লিখবেন না, কেউ লিখবেন না, এখন চ্যাট ফলো করেন আমি কি লিখতেছি। ধরেন কেউ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, বা মসজিদটাকে একটা পয়েন্ট যদি ধরি, তাহলে আম স্ট্যান্ডিং অ্যাট দি, আমরা যে আমরা পাস্টে একটু দেই তাহলে পরেরটা বোঝাতে সুবিধা হবে। আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দি মস্ক। অ্যাট দি মস্ক বলতে মসজিদের ভিতরে না, মসজিদটাকে একটা পয়েন্ট ধরে, মানে লোকেশনের ক্ষেত্রে পয়েন্ট ধরলে মানে মানে ফোনে কথা হচ্ছে যে কই, তবে যে মানে ক্যান ইউ সি দ্য মস্ক, আই এম স্ট্যান্ডিং এট দি মস্ক, মানে মসজিদে আসলে আমরা দেখতে পাবা। তাহলে মসজিদ ইজ এ পয়েন্ট অফ রেফারেন্স, আমি এখানে দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং এট দি মস্ক। কিন্তু ব্যাপার হচ্ছে স্ট্যান্ডিং, আমি স্থির, আমি স্থির। এখন আমি বলতে যাচ্ছি, আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশ দিয়ে, বাংলা খেয়াল করেন, ডাবল ডাবল বিভক্তি, পাশ দিয়ে এবং হেঁটে। তাহলে এখানে হচ্ছে ওইখানেই ছিলাম এবং হেঁটে না, দাঁড়িয়ে স্থির ছিলাম। যখনই ওই মসজিদের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তখন আমি তো মসজিদের ওখানে দাঁড়ায় নাই, আমি মসজিদ মানে এই যে মসজিদ আসতেছে, এই যে মসজিদের সামনে আসলাম, এই যে মসজিদ ক্রস করতেছি, এই যে মসজিদ ক্রস করে গেলাম, তার মানে আমি টোটালটাই হেঁটে যাচ্ছি। তাহলে এটা কি হবে, পাশ দিয়ে। তাহলে এটা হচ্ছে আই ওয়াজ ওয়াকিং। বললো যে ওই সময় তো যখন তোর ফোন আসছিল ওই সময় মসজিদের পাশ দিয়ে আমি ক্রস করতেছিলাম মাত্র। সো আই ওয়াজ ওয়াকিং পাস্ট দ্য মস্ক, পাশ দিয়ে চলে যাওয়া। আই ওয়াজ ওয়াকিং পাস্ট দ্য মস্ক। ঠিক আছে, যেমন এখানে আমরা বলতে পারি, দেখেন এই যে সবাই ম্যাপে তাকান, টেক দ্য এন্ট্রি থ্রু দ্য সাউথ গেট অ্যান্ড টেক দ্য ফার্স্ট লেফট, অ্যান্ড টেক দ্য ফার্স্ট লেফট ডাউন দি পাথ পাস্ট দ্য লেক। ডাউন দি পাথ মানে হচ্ছে গিয়ে সোজা বরাবর শেষ মাথা পর্যন্ত যাব, বাট তার আগে বলে নিলাম পাস দ্য লেক মানে লেকও ছাড়ায় যাও। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ এ স্মল স্মল পাথ লিডিং টুয়ার্ডস দ্য লেফট, এটাতে গেলাম গা। সো পাস দি লেক, এই রাস্তা দিয়ে যাচ্ছি, পাস দ্য ওল্ড মিউজিয়াম। ঠিক আছে, তাহলে কোনো কিছুর পাশ দিয়ে চলে যাওয়া, এটা প্রায় ব্যবহৃত হয় পাস্ট। তাহলে এটা ছিল 4 নাম্বার, এই প্রেপোজিশনের বিষয়গুলো, মানে যেটা ডিরেকশনে ব্যবহৃত হয়। 5 নাম্বার হচ্ছে some other location words, some other location words, some other location or direction words, directional words, মানে ডিরেকশন বা লোকেশনে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ, যেমন নেক্সট টু, যেমন নেক্সট টু, এটাও একটা প্রিপোজিশন অবশ্য, বাট খুব কমনলি ইউজ হয় বলে আমি সাম আদারে দিয়ে দিলাম। নেক্সট টু, স্পিকিং এ ডিরেকশনে কখনো বিসাইড বলবে না, কখনো বিসাইড বলবে না, বিসাইড আর নেক্সট টু একই, বাট নেক্সট টু মানে পাশে, ডানে হোক বামে হোক, ঠিক আছে যেটা হোক, মানে মানে পাশেই আর কি, পাশে দেখা যাচ্ছে, পাশে, ডানে না বামে না উপরে নিচে জানি না, বাট দেখা যাচ্ছে পাশে। নেক্সট টু, ভেরি কমন স্পোকেন ওয়ার্ড, পাশে, নট বিসাইড। বিসাইড স্পোকেনে খুব কম ইউজ করে। আচ্ছা, আরেকটা বলতে পারে বাইদা, বাইদা মানে ওর সাথেই লাগানো আর কি, ওর সাথেই আর কি, নেক্সট টু বা বাইদা, বাইদা, বাই দ্য মস্ক মানে মসজিদ দেখলে এর পাশে দেখতে পাবা, কোন দিকে এত কিছু বলার দরকার নেই, পাশে ক্লিয়ার দেখা যাবে। তাহলে নেক্সট টু অথবা বাই দা, নেক্সট টু ইজ মোর কমন।
আরেকটা হচ্ছে বেন্ড, মানে মোচড়। এই যে একটা বেন্ড, ঠিক আছে, এই যে একটা বেন্ড, এটা কিন্তু বেন্ড না, এটা কিন্তু বেন্ড না, এটা খেয়াল করেন, একই রাস্তা মোচড় খেয়ে গেছে এভাবে সাম ডিগ্রিতে, তাহলে এগুলো হচ্ছে বেন্ড। যদি 90 ডিগ্রি মতো হয়, 80 থেকে 90 ডিগ্রি, যেমন এইটা প্রায় 90 ডিগ্রি বেঁকে গেছে, তাহলে এইটাও বলতে পারে শার্প বেন্ড, ঠিক আছে, শার্প বেন্ড। তাহলে এই যে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো পেলাম, এখন ধরেন বললো যে বেন্ড, আপনি কিছুই বুঝলেন না, খালি বুঝলেন বেন্ড, আন্দাজি দেখেন, ম্যাপের দিকে তাকান, কোনটা উত্তর বলেন? কিচ্ছু জানি না, আমি বলছি যে আপনার সব বুঝতে হবে না, খালি শুনছেন বেন্ড, কোনটা উত্তর বলেন? কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই, উত্তরই, কারণ এই পুরা ম্যাপে ই ছাড়া কোনো বেন্ড নাই, ই ছাড়া কোনো বেন্ড নাই। বলছি না যে কেমব্রিজ ইউনিভার্সিটি যেমন এটাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন করার জন্য কঠিন করবে, আপনার সাথে যেহেতু জমি জমা নিয়ে গ্যাঞ্জাম নাই এবং আপনার কাছ থেকে টাকাও পায় না, অতএব আপনাকে সহায়তা করবে, যে স্কিল্ড লোক থাকবে সে ওই সহায়তা দিয়ে উত্তর পাবে। তাহলে এই সমস্ত ক্লুগুলা ইউজ করে আমরা উত্তরটাকে ধরার চেষ্টা করব। আপনি যদি সব কথা বোঝার চেষ্টা করেন, আপনি জীবনেও বুঝবেন না, জীবনেও বুঝবেন না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এক নাম্বার, এক হইল গিয়ে মানে এই দেশের দুর্বল লার্নার আমরা, 2 নাম্বার ইংরেজি চর্চাও কম, 3 নাম্বার ইংরেজি শোনার অভ্যাসও কম। তারপরে আশা করব যে একটা কোচিং করব আর এটা বুঝে নিয়ে বাস, তারপরে সব বুঝে নিয়ে উত্তর করে ফেলবো। এই ধরনের অবাস্তব চিন্তা কেন হবে? এই ধরনের অবাস্তব চিন্তা মানে বাদ দিতে হবে। তাহলে আমি কিন্তু আবার বলছি, লিসেনিং এবং রিডিং এই ক্লু এবং টেকনিক বেসড, রাইটিং এবং স্পিকিং এর জন্য আপনার ইংরেজি ভোকাবুলারি, তারপরে বাকি বিষয় কিভাবে স্পেসিফিক ভাবে ইমপ্রুভ করবেন, এগুলো আমি ওই মডিউলের সময় শেখাবো, এখন বলে সময় নষ্ট করবো না। বাট লিসেনিং এন্ড রিডিং ইজ টোটালি টেকনিক বেসড, এই টেকনিকের মাধ্যমেই 3 মাসের প্রিপারেশন নিয়ে আপনার স্কোরটা পাওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার শুনবো, এবং যেহেতু এটা প্রথম, স্টপ এন্ড গো করে শুনবো, ঠিক আছে, স্টপ এন্ড গো করে শুনবো। আমরা একটু দেখে নেই প্রশ্নগুলো কি কি ছিল। ক্যাফে, টয়লেট, ফর্মাল গার্ডেন, তার মানে ক্যাফে, টয়লেট, গার্ডেন, জিম, র্যাম্প এবং ফ্লাওয়ার্স। এখন এই যে 1 2 3 4 5 এগুলো দিলাম না, 1 2 3 4, এইটাই আমার স্টক। ম্যাচিং এ কি করেছিলাম? ম্যাচিং এ আমরা কিওয়ার্ড নিয়েছিলাম না, সেখানে তো কোনো স্টক ছিল না, তাদের কথা থেকেই কিওয়ার্ড নিয়েছিলাম, যেটা বরং একটু কঠিন ছিল, তার চেয়ে সহজ ম্যাপ। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে 1 2 3 4 5 যা দিলাম, এইসব ওয়ার্ড গুলাই আমরা ধরার চেষ্টা করব, এইসব লোকেশনের, মানে এইসব ওয়ার্ড, অথবা মানে এইখানে নাই কিন্তু তারপরে লোকেশন ওয়ার্ড বুঝবো, লোকেশন ওয়ার্ড গুলো আমরা ক্যাচ করার চেষ্টা করে উত্তরটাকে ধরার চেষ্টা করব, আর কিছুই না। টোটাল কথা যা বুঝলাম বুঝলাম, যা বুঝলাম বুঝলাম না, কোনো সমস্যা নেই। তাহলে লোকেশনের ক্লু গুলো নিতে পারলেই হবে। এখন এটা করার টেকনিক কি? এটা করার টেকনিক হচ্ছে, ম্যাচিং এ যেমন উপরেরটা বাদ দিয়েছিলাম, নিচেরটা নিয়ে কাজ করেছিলাম, মনে আছে না সবার? উপরেরটা একবার পরে বাদ দিতে বলেছিলাম, তারপর এখানে কিওয়ার্ড লিখে করেছিলাম। এখানে হবে উল্টা, প্রশ্ন ম্যাপে প্রশ্ন একবার পরে বাদ দেব, কাজ করব ম্যাপে। আবার বলি, ম্যাচিং ক্লাসিফিকেশনে এবিসি পার্ট একবার পরে বাদ দিয়ে নিচেরটার সাথে কাজ করেছিলাম, মানে প্রশ্ন নাম্বারের সাথে কাজ করেছিলাম। ম্যাপে হবে উল্টা, প্রশ্নের নাম্বারের জিনিসগুলো ছোট ছোট থাকবে, একবার দেখে নিয়ে ওইটা বাদ দিয়ে ম্যাপের মধ্যে কাজ করব। ক্লিয়ার স্যার? উল্টা পদ্ধতি, ম্যাচিং এর উল্টা পদ্ধতি। ম্যাচিং ক্লাসিফিকেশনেও এক পার্টি বাদ দেবো, কোন পার্টি? এবিসি পার্টি বাদ দেবো একবার পরে। আর ম্যাপে হবে হচ্ছে কি, এবিসি পার্টি নিয়েই বা ম্যাপ নিয়েই কাজ করব, প্রশ্ন পার্টি বাদ দেব। আশা করি ক্লিয়ার এখন। এইটার বৈশিষ্ট্য, এইটার প্রয়োজনীয় স্টক বা ভান্ডার, এবং কিভাবে বের করতে হবে লোকেশন ওয়ার্ড গুলার মাধ্যমে, এবং শুধু ম্যাপ নিয়ে কাজ করব, প্রশ্ন বাদ দেব। এখন দেখবেন যারা পেরেছেন তাদের কাছে আরো ইজিয়ার লাগবে যে এত কষ্ট করে শুইনা বুঝে লিখতে গেছিলাম কেন। যারা পেরেছিলেন তাদের কাছেও
আরো সহজ হবে, আর যারা পারেননি বা কঠিন লেগেছে তাদের কাছে এখন এটা ক্লিয়ার হবে। লেটস ডু ইট এগেইন, দেখি। আচ্ছা, প্রথমটা কি, খালি প্রথমটা মনে রাখবেন, ক্যাফে। ক্যাফে না বললে পাত্তা দিবেন না। Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft. ধরেন যা বলছে বুঝছি, অনেক আবার একটু হারাই গেছি, কি জানি বললো এটা। যারা বুঝছেন বুঝছেন, যারা বুঝেন নাই বুঝেন নাই, এটাও ভালো। যারা বুঝছেন ভালো, যারা বুঝেন নাই এটাও ভালো। তবে যারা বুঝছেন তারা যদি মনোযোগ দিয়ে শুনে বুঝে থাকেন তাহলে কাজটা ভালো হয় নাই খুব, কারণ আস্তে আস্তে কনসেন্ট্রেশন হারায় যাবে। আপনার মনে রাখা উচিত ছিল ক্যাফে। ক্যাফে আসার আগ পর্যন্ত এরা যত ভুজুং ভাজুং মারুক, যত কথা বলুক, এত পাত্তা দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আপনার এই এনার্জি, যে মনোযোগ দেওয়া তো একটা এনার্জি, মেন্টাল এনার্জি, এই এনার্জিটাকে ক্যাফে শোনার আগ পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। এবং ক্যাফে শব্দটা শোনার সাথে সাথে আপনি লোকেশন কিওয়ার্ড খোঁজা শুরু করবেন, যে কি বলে, এবং ম্যাপের মধ্যে চোখ বোলাতে থাকবেন ABCD এর উপরে। ম্যাপের দাগের উপরে চোখ বোলাবেন না। আরো ব্যাপার আছে, ম্যাপের দাগের উপরে চোখ বোলাবেন না, ম্যাপের লেখার উপরেও চোখ বোলাবেন না। ABCD যেখানে আছে এগুলাতে চোখ ঘোরাইতে থাকবেন, ঠিক আছে? ABCD মানে ABCD দিকে তাকালে হবে কি, আপনার লেখা আর ম্যাপ তো এমনি আসবে, অথবা লেখাগুলোর দিকে চোখ বোলাইতে পারেন, কারণ লেখাগুলো দিয়ে কথা বলবে। ইট ইজ বেটার টু লুক অন টু দি মানে রাইটিংস লাইক সাউথ গেট, নর্থ গেট, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, ওল্ড মিউজিয়াম, এবং ওই যে বেন্টেন যদি বলে তাহলে ইয়া বলে, লেফট বলে, রাইট বলে, সাউথ বলে, এগুলো একটু খেয়াল করবেন। সোজা কথা, তাহলে ম্যাপের দিকে তাকান, ক্যাফের আগ পর্যন্ত পাত্তা দিবেন না। ক্যাফে বলার সাথে সাথে ম্যাপে মনোযোগ দিবেন, যে কি বলে, কোনটারে ধরতে পারি। Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So the basic arrangement of the park hasn't changed. It still has two gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks. ক্যাফের ব্যবহার বলতেছে, ক্যাফে তো শুনলাম, ক্যাফের ব্যবহার বলতেছে, তাহলে হচ্ছে ক্যাফে বেটা কই, লোকেশন ওয়ার্ড কই। And is still in the same place, looking out over the lake and next to the old museum. লুকিং আউট ওভার দ্য লেক, কারণ এটা বুঝেন নাই, বাট আপনাকে আরো ক্লু দিছে, নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম। তাহলে নেক্সট টু দ্য বলতে পারে, যে বলছিলাম যে ডানে বামে অমুক তমুক এই সে কিচ্ছু বলার দরকার নেই, চোখ দিলেই বোঝা যাবে যে নেক্সট টু কোনটা। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার ডি। ওল্ড মিউজিয়ামের পাশে একমাত্র ডি পরিষ্কার দেখা যাচ্ছে। সো নেক্সট টু দ্য ওল্ড মিউজিয়াম, এইটুকু তো বোঝা গেছে। তো ওই বেটি এত কি বোঝাচ্ছে, আপনার বোঝার দরকারটা কি? আপনি এই ক্লু ওয়ার্ড গুলোর দিকে খেয়াল করলে আপনি লোকেশন পাবেন। ওই বেটি যা 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 কথা বোঝাচ্ছে সব বুঝতে গেলে তো শুধু এইটা তো না, এই সেকশনের পুরোটা আছে, আরো বাকি 3টা সেকশন আছে। সব যদি বুঝতে যান তাহলে আপনি তো সেই লোক যে উত্তর পাবে না। কথা বোঝা আর উত্তর পাওয়া এক জিনিস না। আবারও বলে দিচ্ছি, লিসেনিং এর সব কথা বোঝা আর উত্তর পাওয়া এক জিনিস না। লিসেনিং এর সব কথা বুঝছে কিন্তু অর্ধেক উত্তরও পায় নাই, এমন লোক অনেক থাকবে। নেক্সট দেখি কি আছে, টয়লেট মনে হয় নাকি? আচ্ছা বলবে তো, আমাদের সিরিয়ালি বলবে। তারপর দেখি কি কি আইটেম আছে। নেক্সট আইটেম, নেক্সট আইটেম হচ্ছে টয়লেটস। ফাইন, টয়লেট সবাই বের করবেন। We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. এখন দেখেন বেটি টোটাল সেন্টেন্স কি বলছে, না বুঝলেও নিয়ার দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড ইন দ্য কর্নার অফ দ্য পার্ক, এটা তো বোঝা গেছে। অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড বললে দুইটা আছে, বি আর সি, আর কর্নার হইলে সি, শেষ। এইটুকু বোঝাই তো যথেষ্ট। কি সবাই তো পারার কথা। এখন যারা বলছিলেন বুঝি নাই, তো এই যে বুঝি নাই কেন বলেন তো স্যার, এখন কে বলতে পারবে মজা করে বুঝি নাই কেন?
বুঝি নাই কারণ কি যে বুঝতে হবে তাই বুঝি নাই। সব বুঝতে গিয়া উত্তর বুঝি নাই, সব না বুঝলে উত্তর বুঝবো। আবারও বলি, সব বুঝতে গিয়ে উত্তর বুঝি নাই। সব বোঝা এক জিনিস, উত্তর বোঝা আরেক জিনিস। এখন সব বুঝে উত্তর বোঝা এরকম কোনো কিছু হবে না, এরকম কোনো কিছু নাই স্যার। এরপরেরটা কি দেখি, সবাই পাবেন। সবচেয়ে দুর্বল যিনি নিজেকে মনে করেন উনি চিন্তা করবেন এখন যে এই উত্তর আমিও পাবো। যে ভালো বোঝে সেও পারবে, আমিও পারবো, কারণ উত্তর পাওয়া আলাদা জিনিস। এখানে ফর্মাল গার্ডেন্স, গার্ডেন বলবেন কোথায় আছে। খালি শব্দগুলা নিয়ে একটা দেখবেন যে কাছাকাছি কোনটা হয় এটা আন্দাজও করা যাবে। The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate between the park boundary. আচ্ছা, ধরেন আমি সব কথা বললাম না, এখন বলছে দে ইউজ টু বি। ইউজ টু বি মানে কিন্তু জানেন ইউজ টু মানে কি? I used to walk in the river bank when I was in Jashore. Used to এই যে অতীত অভ্যাস বলতে বোঝায়। একটু লেখাটা থামান স্যার, একটা নতুন জিনিস শেখেন। নতুন জিনিস মানে কি হয় এটা খেয়াল করি নাই অথবা জানতাম না, এটা শিওর। ইউজ টু বললে অতীত এমন অভ্যাসকে বোঝাবে যেটা বর্তমানে আর নাই, আগে করা হতো এবং এর সাথে ব্র্যাকেটে বর্তমানে আর কোনোভাবেই নাই। এমন হতে পারে না আগে করা হতো এখনো করা হয় মাঝে মাঝে, তাহলে এটা খেয়াল করতে হবে না? কাজে ইউজ টু বলতে বোঝাবে অতীতের অভ্যাস যা এখন আর এক্সিস্ট করে না। তাহলে দে ইউজ টু বি মানে হচ্ছে এটা বাতিল, এখন অন্য জায়গায়। ইউজ টু বি বলার সাথে সাথেই আপনি যদি এটা জানেন তাহলে তখন আপনার কনফিউশন হবে না। দে ইউজ টু বি তার মানে হচ্ছে ওটা বাতিল, নতুন কোনটা কয় দেখি। আই ইউজ টু তার মানে ওই জিনিস এখন আর নাই, এখন বাতিল। ঠিক আছে, তো তাহলে এখন বলছে যে ওল্ড মিউজিয়ামের নর্থে ছিল, যে নর্থ মানে উপরে, কিন্তু এখন বলছে নিয়ার দ্য সাউথ গেট। কাজে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু বলছে আবার লেকের কথা শুনছি। এখন খেয়াল করেন, ধরেন আপনি সেন্টেন্স বুঝেন নাই, এখন সাউথ গেট শুনছেন আবার লেক শুনছেন। এখন সাউথ গেট আর লেক দিয়ে একটা চিপা মারেন না, চিপা মারলেই তো জিবা রয়ে যায়। আপনার ওই বেটির কথার এত দরকার কি? ওই বেটির কাছ থেকে ক্লু পাইছেন সাউথ গেট আর লেক। এখন ওই বেটি পেঁচায় পোচায় বলতেছে যে ওই যে সাউথ গেটের কাছে লেকের নিচের দিকে অথবা লেকের দিকে যে রাস্তা গেছে তার সাউথে, এগুলো তো ইচ্ছা করে প্যাচ মারতেছে। আপনি লেক আর সাউথ গেট দিয়ে একটা চিপা দিলেই তো বের হয়ে যায় জি। মানে ক্লু অথবা একাধিক ক্লু দিয়ে চাপা দেন, চাপা দিলেই ও বলবে ভাই আমি জি, ভাই আমি জি, আর মারেন না। নেক্সটটা দেখি। And the path that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south. আচ্ছা, বলছে ইটস বাই দ্য গ্লাস হাউসেস। এইটুকু শুনে কি বোঝা যায়? না এই তো উত্তর, কিন্তু বাই দ্য গ্লাস হাউসেস বললে কি বোঝা যাবে? আমি উত্তর চাচ্ছি না, আমি একটা আমি একটা অন্য প্রশ্ন করেছি, বাই দ্য গ্লাস হাউস বললে কি বোঝা যাবে? নো, নিচে না, বাই দা আমি বলেছিলাম পাশে, বাইদা বলেছিলাম পাশে, তাহলে বাইদা বললে বোঝাবে এফ অর এইচ। আমি আপনাকে প্র্যাকটিক্যাল শেখানোর চেষ্টা করছি, এফ বা এইচ বোঝাবে। এখন আরো একটা ক্লু দিবে যেটা দিয়ে বুঝবেন এফ নাকি এইচ। কারণ বাইদা বলতে কি বলেছিলাম যে চোখ দিলেই বোঝা যাবে যেটার পাশে আছে। যেমন দেখেন ওল্ড মিউজিয়াম ডি, তাহলে যদি বলি ইটস নেক্সট টু ওল্ড মিউজিয়াম তাহলেও ডি, ইটস বাই দা ওল্ড মিউজিয়াম তাহলেও ডি। এখন বললাম বাই দা গ্লাস হাউসেস, উত্তর মুখস্থ জানা আছে বলে এইচ এইচ বলবো না, সিদ্ধান্ত হবে এফ অর এইচ। এখন দেখি নেক্সট কি দিয়ে বুঝবো যে এইচ। South gate. You have to look for it as it's a bit hidden in the trees. হিডেন ইন দ্য ট্রিজ, গাছের ভিতরে লুকানো, এন্ড দেয়ারফর এইচ। এখন দেখেন একটু শোনেন সবাই যে কি করে কেমব্রিজ ইউনিভার্সিটি, কিভাবে সুবিধা দেয়। কেউ যদি বাইদা জানে তাহলে সে এফ অর এইচ করবে, কিন্তু সুবিধা কি দিল এখন? হিডেন ইন দি ট্রিজ, তার মানে এফ বাদ এইচ। আপনি বুঝতে পারতেছেন যে কেমব্রিজের কোশ্চেন কত গোছানো? কারণ আপনি এই গোছানো ব্যাপারটা না বুঝে আপনি বেটির সব কথা শুনতে যাচ্ছেন, তাহলে আপনি তো গেমটা বুঝেন নাই।
আপনি গেমটা বুঝেন নাই, খেয়াল করেন কথাগুলো কিভাবে সাজানো। বাই দ্য গ্লাস হাউস মানে যে স্কিল্ড সে চিন্তা করবে এ ফর এইচ, যে জানে না বাই দ্য কি ও তো নো হোয়ার, ও তো নাই, তো মানে ও নাম্বার পাওয়ার আশা করবে কেন। তারপরে আবার বলছে হিডেন ইন দি ট্রিজ, আপনাকে হেল্প করে দিছে এন্ড দেয়ার ফর এইচ। বুঝতে পারতেছেন কেমব্রিজ কিভাবে স্পিচটাকে গুছাইছে? আপনাকে প্রবলেমেও ফেলতেছে, বাইদা জানে কিনা, আবার সুবিধাও দিচ্ছে। আচ্ছা থাক, এবারে হিডেন ইন দি ট্রিজ দিয়ে এইচ বাইর করুক। কেউ না কেউ তো প্রত্যেক পরীক্ষায় মানে 8.5-9 তো পাচ্ছেই, সারা দুনিয়াতে কেউ না কেউ 9 পাচ্ছেই, তাই না? তাহলে সে কিভাবে পাচ্ছে? সে ইংরেজিতে ভালো ব্যাপারটা তা না, সে আইএলটিএস এর ভালো, সে আইএলটিএস এ ভালো। বেটি এত প্যাচ করে কি পায়? ভেরি গুড কোয়েশ্চেন স্যার, উত্তর দেই। যে কোনো একটা ইন্টারন্যাশনাল এক্সামে স্ট্যান্ডার্ড সেট করতে হবে, মানে এটাকে স্ট্যান্ডার্ড এক্সাম বানাইতে হবে, এত মানে আলু মুয়া হইতে পারবে না, এই জন্য প্যাচ করে। আবার 2 নাম্বার, যেহেতু ওই যে আপনি মানে আপনার কাছ থেকে টাকা পায় না, তো সেই কারণে আবার কেউ যদি ধরেন আমি মামলা করে দিলাম যে এটা তো ল্যাঙ্গুয়েজ টেস্ট না, এটা তো আইকিউ টেস্ট, ঠিক আছে না? মানে এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট না, এটা আইকিউ টেস্ট। ওরা মামলার 1 শুনানিতেই জিতে যাবে। হ্যাঁ, মানে আইএলটিএস অথরিটি ওরা বলবে এটা তো আইইএলটি হতে পারতো, খেয়াল করেন, ওরা বলবে এটা আইইএলটি হতে পারতো, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। আমার কথাটা ভালো করে শুনেন, খেয়াল করেন, লিখেন না। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা তো হইতে পারতো, তাইলে পেছাপেছি স্কোপ ছিল না, ডাইরেক্ট ইংলিশ গ্রামার টামার ইংলিশ এভাবে চেক করতে হইতো শূন্যস্থান পূরণ দিয়ে খালি, অথবা এমসিকিউ দিয়ে। কিন্তু যখন এটা আইইএলটিএস হয়েছে, ওরা মামলা শুনানিতে ওদের ইন্টারন্যাশনাল লয়ার বলবে এক্সামের নামই আইএলটিএস এবং এটা রেজিস্টার্ড। আচ্ছা কাগজ দেখাবে, হ্যাঁ রেজিস্টার্ড কাগজ, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তখন তারা বলবে আমরা তো বলি না যে আমরা সরাসরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেবো, উই হ্যাভ এ ডিফারেন্ট সিস্টেম, যেটা নামের ভেতরে আছে। তো দুনিয়ার মানুষকে এটা খেয়াল করবে না? মিয়া নামের ভিতরে যে সিস্টেম আছে এটা খেয়াল না করে সবাই ইংলিশ শিখতে যাচ্ছে, কি আমার আশ্চর্য দেখছেন? এই জন্য পেছাপেছি করে, বিকজ দিস ইজ এ সিস্টেম, এটা ওদের সিস্টেমে ওরা নিচ্ছে। কাজে ওদের সিস্টেমের ভিতরে যদি আপনি না ঢুকতে পারেন, যেটা আইএলটিএস এর এস দিয়ে বলা আছে, এটা আপনার দোষ, এটা কেমব্রিজের দোষ না। মেক সেন্স? বুঝতে পেরেছেন স্যার? এই জন্যই আইএলস প্রিপারেশন ইজ এ ডিফারেন্ট থিং। কেউ যদি ইংরেজির বিরাট জাহাজও হয় আর হঠাৎ করে পরীক্ষা দিতে চায়, খারাপ করবে তা বলতেছি না, বাট ধরা খাইতেও পারে, কারণ আইএলস এর সিস্টেমটাতে ঢুকে নাই যে। হ্যাঁ, পরীক্ষার হলের ভিতরে তো একটা নির্দিষ্ট টাইম এবং স্ট্রেস। কাজে ইংলিশের জাহাজ হলেও মানে স্কিল গুলা না জেনে গেলে, প্রশ্নের ধরন না জেনে গেলে, একটু টেকনিক গুলা না জেনে গেলে তার নিজের ইজ্জত অনুযায়ী ধরা খেতে পারে। সে হয়তো ভাববে আমি দিলেই 9 পাবো, দেখা গেল সে 7 পায়ে বসে আছে বা 7.5 পায়ে বসে আছে। এখন যে ইংরেজির জাহাজ, তার জন্য কি 7 7.5 মানায়? তার জন্য তো ওইটাই ধরা, তার জন্য ওইটাই ধরা। কাজে আবার মানে গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে ইংরেজির জাহাজ হোক চাই না হোক, জাহাজ হইলেও চলবে না হইলেও চলবে, মোটামুটি জানলেও চলবে ভালো হইলেও চলবে, যে আইএলটিএস কে মাস্টারিং করবে সে অন্তত খারাপ স্কোর পাবে না, যার যার নিজের যা দরকার সেটা পাইতে পারবে। খুব প্র্যাকটিক্যাল কথা এগুলো। ওকে ফাইন, নেক্সট কি আছে দেখি আমরা। নেক্সট আছে হচ্ছে কি জিম, জিম র্যাম্প অ্যান্ড ফ্লাওয়ার্স। ও জিম পেয়ে গেছি না? আচ্ছা জিম ডান, তাহলে র্যাম্প আর ফ্লাওয়ার, র্যাম্প আর ফ্লাওয়ার, সো লেটস ডু ইট। পাবো না মানে? One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. ধরেন যা বলছে কিচ্ছু বুঝি নাই, কিন্তু ওল্ড মিউজিয়ামের কাছে ডি তো হয়ে গেছে, আছে বি আর এ। দেখেন মানে হাউ ডাজ ইট মেক সেন্স টু গেট অ্যান্সার, যে অ্যান্সার যে আলাদা জিনিস। ওল্ড মিউজিয়াম তো শুনছেন, আর শুনছেন লিটল পাথ, আর শুনছেন লিটল পাথ।
ওল্ড মিউজিয়ামে ডি হয়ে গেছে, বি তে কোনো লিটল পাথ নাই, বড় পাথ, এ তে লিটল পাথ আছে, এইটুকুই যথেষ্ট এর জন্য। ওই বেটির কথা বোঝার কোনো এত দরকার নাই টোটাল লাইনের মানে কি। মানে টোটাল লাইনের মানে বুঝলেও চলবে, না বুঝলেও চলবে, লোকেশনের ওই শব্দগুলোকে ধরতে পারলেই হয়। কিছু লোকেশন ডাইরেকশনের ক্লু আছে। নেক্সট, লাস্ট ওয়ান, ফ্লাওয়ার্স। We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the. শেষ। It's on a bent on the park. Answer is E. তো কি লাগছে, মানে আপনার উত্তর বের করতে কি কি লাগে এত? আচ্ছা ফাইন, সো লেটস গো ফর এ ব্রেক। 11টা বাজে, আমরা আরেকটা করব, ঠিক আছে? রাইট, এখানে যা পাচ্ছি এটা এটা ক্রস দিয়ে ফেললেই হবে। আচ্ছা, আরেকটা আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি এখন এইখানে ম্যাপ দেখে করছেন, তার মানে কি আপনি ওই ক্যাফের পাশে আবার এখন আপনি আবার ওই ইয়ে লিখতে যাবেন, ডি লিখতে যাবেন? ক্যাফের পাশে ডি লিখতে যাবেন? এই যে এই একের পাশে কি ডি লিখবেন? না, উল্টা কাম করবেন, এটা তো বলা হয়নি। উল্টা কাজটা করবেন, সেটা হচ্ছে ডি এর পাশে ক্যাফে লিখবেন, কারণ নিচেরটা বাদ। আবার খেয়াল করেন, ম্যাপের দিকে তাকাবেন, শুনবেন ডি এর পাশে লিখে ফেলবেন ক্যাফে। কথা বুঝতে পারছি? তাহলে আর আপনার নিচের দিকে মনোযোগ, মানে মনোযোগ বিক্ষিপ্ত হবে না। ম্যাপে নিচেরটা দেখে ভুলে গিয়ে টোটাল উত্তর লিখাও ম্যাপের ভিতরেই, ঠিক আছে? টোটাল উত্তর লিখাও ম্যাপের ভিতরেই হবে। ক্লিয়ার স্যার? ডি 11 হলে তো আপনার 11টা লিখতে হবে, অথবা হ্যাঁ আপনি 11 লিখতে পারেন, কারণ 11 12 13 এভাবে একটা লিখলে পরেরটা আবার এরকম হবে। বা আপনি যা শুনছেন তাই, আপনি ক্যাফে লিখেন, টয়লেট লিখেন, ফর্মাল গার্ডেন লেখার দরকার নাই, মানে আপনি লেখেন GRDN, মানে সংক্ষেপ লিখেন। আচ্ছা, একজন বলেছেন কোশ্চেন পেপারে লেখা যাবে কি না, এটা বোঝানোর জন্য আমি একটা মজার উদাহরণ দিয়েছিলাম। যে ধরেন আপনি বৃষ্টির দিনে গেছেন, ধরেন আপনি বৃষ্টির দিনে গিয়েছেন, আপনার জুতার নিচে কাদা, আপনি কোশ্চেন পেপারের উপরে যদি কাদার জুতার ছাপ দিয়েও ফেরত দেন তাও কিছু হবে না, মার্ক কাটা যাবে না। এটা কেউ করবে না, বোঝানোর জন্য বললাম। ইট মিনস দ্যাট কোয়েশ্চেন পেপার ইজ নট ইভালুয়েটেড, ঠিক আছে? কোয়েশ্চেন পেপার ইভালুয়েট হয় না, আপনার অ্যান্সার শিট ইভালুয়েট হয়, অ্যান্সার শিটকে মার্কিং করা হয়। কোয়েশ্চেন পেপার ইউ আর ফ্রি টু রাইট এনিথিং। কোশ্চেন পেপারে যা খুশি তাই কাটাকুটি আঁকি বুকি লিখা টেখা সবকিছু করতে পারবেন। ওকে ফাইন, সো আমরা একটু ব্রেকে যাচ্ছি। ইভালুয়েট করা মানে মূল্যায়ন করা, মানে মার্ক মার্ক ব্যান্ড স্কোর দেওয়া। রিডিং আর শেষ হয় না।
ওকে, ব্যাক। একটু ছোট করে দিই যাতে পুরোটা দেখা যায়। এই তো। উপরে নর্থ। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? ক্যান ইউ সি ইট? ম্যাটেরিয়ালস ক্লিয়ার? ওকে, ফাইন। হুম। আচ্ছা, ওকে। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখি কি কি আছে। এগুলাকে শর্ট করে নেবেন। কি লিখবেন এটা শর্ট করে, মানে যে ম্যাপের ভিতরেই লিখবেন। ম্যাপের ভিতরেই পেন্সিল দিয়ে লিখবেন। পেন্সিল দিয়ে উত্তর দিতে হয়, লিসেনিং আর রিডিং। ম্যাপের ভেতরেই পেন্সিল দিয়ে কি লিখবেন? যেমন এখানে স্ট্যাচু অফ ডায়ানে গোসফোর্থ। কিচ্ছু দরকার নেই, খালি স্ট্যাচু, কারণ স্ট্যাচু নিয়ে একটাই আছে। তো ডায়ানে গোসফোর্থের দরকার নেই, ম্যাপের ভিতরে লিখবেন স্ট্যাচু। উডেন স্কাল্পচার্স আপনি লিখবেন উড। প্লে গ্রাউন্ড লিখবেন গ্রাউন্ড অথবা প্লে। মেজ ছোট আছে, মেজ লিখে ফেলবেন। টেনিস কোর্টস লিখবেন শুধু টেনিস। ফিটনেস এরিয়া লিখবেন ফিট। যতটা সংক্ষেপে পারা যায়। ঠিক আছে? তাহলে একবার এই যে আমরা এটা যে দেখবো 15 থেকে 20, দেখে আমরা শর্ট করে ফেলবো যে আমরা ম্যাপে কি লিখবো। ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস এখন আমরা ওই যখন ইনস্ট্রাকশন দিবে, কথাবার্তা বলবে, এই কাজগুলো করে ফেলবো। এবং লোকেশনগুলো আগেই দ্রুত একটু দেখে রাখবো। ইস্ট গেট, ওয়েস্ট গেট, সাউথ গেট, নর্থ গেট কিছু নেই। নর্থ গেট নাই। তাহলে নর্থে একটা রিভার আছে, ঠিক আছে না? মাঝখানে লিলি পন্ড। তাহলে মিডল হলে বলে হচ্ছে মিডল অথবা সেন্টার। সেন্টার, মিডল, এগুলো হলো লোকেশনের ওয়ার্ড। ঠিক আছে না? যেমন এটা একটা শার্প বেন্ট, মনে রাখতে হবে এটা একটা শার্প বেন্ট। আচ্ছা, এটা কি বেন্ট? একটু লিখেন তো। এফ কি বেন্ট? এফ কি বেন্ট? ইয়েস অর নো? নো। যেখান থেকে রাস্তা গেছে, একাধিক রাস্তা শাখা হয়ে গেছে, ওইটা বেন্ট না। বেন্ট একটা রাস্তায় যখন মোচড় খায়। ঠিক আছে, কাজে সি বেন্ট, এফ বেন্ট না। এগুলা আগেই খেয়াল করতে হবে। হ্যাঁ, যে যে বেন্ট কোথায় আছে, যেমন জি বেন্ট। জি বেন্ট। তাহলে বেন্ট দুইটা এখানে। জি বেন্ট। আচ্ছা, জিতে বেন্ট ছাড়া আমি একটু টেস্ট নেই দেখি। জিতে বেন্ট ছাড়া আর কোন শব্দ আসতে পারে? লোকেশনের কোন শব্দ আসতে পারে? জিতে শার্প বেন্ট ছাড়া লোকেশনের কোন শব্দ আসতে পারে? সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কর্নার। সাউথ ওয়েস্ট কর্নার, সাউথ ওয়েস্ট, নিচে বাম পাশে। ঠিক আছে? সাউথ ওয়েস্ট, নিচে মানে সাউথ, ওয়েস্ট মানে বাম দিকে, তাহলে নিচে বামে। ভেরি গুড। আচ্ছা, মোটামুটি লোকেশন গুলো দেখে নিলেন, বাস শেষ। সো লেটস ডু ইট, দেখি। তো আমরা শুরু করি। আমি ইয়ে করে দেই,
অফ করে দিচ্ছি। But some of the changes that have been made. Now listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary and a gate in each. শুরুতে আমরা আবার যদি মনোযোগ দিয়ে থাকি শোনার দিকে, শুধু মনের ভিতরে কিছু না থাকে, তাহলে আবারও ভুল। আমি ধরে ফেলি আপনাদেরকে। দেখেন, মনের ভিতরে থাকবে স্ট্যাচু, এটা যদি না হয় তাহলে শুরুতেই ভুল। প্রথম কোশ্চেনটা মনের ভিতরে রেখে স্ট্যাচু করতে করতে শুনতে হবে। Of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond. Almost. It used to be near the south gate. Used to be তার মানে এটা না, বা একটু আগে শিখেছি, তার মানে হলো common language for maps. It used to be near the south gate, but now it's just not to the lily pond. Not to the lily pond. মানে লিলি পন্ডের উপরে। In the center of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. Sharp bend. There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. ধরেন এটা আমরা কেউই বুঝি নাই, কি যেন একে প্যাচ মারলো, কিন্তু হচ্ছে লিলি পন্ড রিভার পাথ, যেখানে ই আগেই হয়ে গেছে। চ্যাটটা আমি অন করছি। হোয়াটস ইউর সেন্স? আমি বলছি যে না বুঝলে সেন্স থেকে খালি ওয়ার্ড গুলো দিয়ে করা যায়। লিলি পন্ড পাথ রিভার, ই হয়ে গেছে, বি ছাড়া গতি নাই, যোগ দিলেই পাওয়া যায় ওই লাইনে বি। ঠিক আছে না? এই তো, কাজে ক্লু দিয়েও পারা যাবে। ফাইন, বাকিগুলা বের করবেন। হ্যাঁ, Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen for the park. আশা করি আমি এটা শেখানোর পরেও আর এত কঠিন হওয়ার কোনো অর্থই নাই, তাই না? এত কঠিন হওয়ার আর কোনো অর্থই নাই। তারপরের চারটা ছিল বিএজিডি, রাইট, ইসি বিএজিডি, ফিনিশ। তো বোঝার কথা। আচ্ছা ধরেন এ যেটা ছিল এইটা অনেকে নাও বুঝতে পারেন, তাও বলছিলাম না বুঝলে যেই শব্দগুলো শুনছেন তা দিয়ে চেপে ধরা। যেমন বলছিল নিয়ার দ্য ওয়েস্ট গেট, তো ওয়েস্ট গেট যদি হয়, ওয়েস্ট গেটের কাছে তো দুইটাই আছে, এ আর জি। ওয়েস্ট গেটের কাছে দুইটাই আছে, এ আর জি। আপনি যদি ক্লিয়ার না হন তাহলে আপনি ওইটাতে লিখে রাখেন এ অবলিক জি। খেয়াল করেন, এ অবলিক জি। যখন আপনার ফিটনেস জি হয়ে গেল তখন বুঝলেন ওইটা এ ছিল। আর ফিটনেস আপনার ওই যে ফিটনেস এরিয়া যেটা ছিল, ফিটনেস এরিয়া কত ছিল, কোনটা ছিল?
ফিটনেস এরিয়া ছিল ডি। বলছে নেক্সট টু দ্য লিলি পন্ড, এটা তো আরো সহজ। নেক্সট টু দ্য লিলি পন্ড, লিলি পন্ডের পাশে দুইটাই আছে, ই আর ডি। ই আগে হয়ে গেছে, ডি ছাড়া গতি নাই। আর এইচ লিলি পন্ডের নেক্সট টু না, এটা ক্লিয়ারলি সাউথ টু, কারণ নেক্সট টু পাশাপাশি দুইটা দেখা যাচ্ছে, ডি ই, এইচ দূরে। তো বলেছে ইটস নেক্সট টু দ্য লিলি পন্ড। তারপরে অনেক প্যাচ ট্যাচ মারছে কি জানি, আর অন্য প্যাচে তো দরকার নাই, নেক্সট টু দ্য লিলি পন্ড বললেই ডি, কারণ ই আগে হয়ে গেছে। আর নিয়ার ওয়েস্ট গেট, এইটার চাইতে সহজ হচ্ছে গিয়ে নেক্সট টু দ্য লিলি পন্ড। নেক্সট টু তো শিখাইছি আমি, যা শিখাইছি ওই শব্দগুলাই পাবেন, যে কোনো ডিরেকশন ম্যাপে ওই শব্দগুলাই আপনি পাবেন কনফার্ম, এতে কোনো ভুল নাই। তো আশা করি এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা আরেকটা করব, একটু 2টা মিনিট গ্যাপ দিচ্ছি, একটু আমি পানি খেয়ে আসি, একটু 2টা মিনিট পরে। এটা হলো কেমব্রিজ 14 টেস্ট 2 পার্ট 2। কেমব্রিজ 14 টেস্ট 2 পার্ট 2। টেস্ট 2 না টেস্ট 3, এটা টেস্ট 2, টেস্ট 2 পার্ট 2। টেস্ট 2 পার্ট বলে না, সেকশন বলে, এখানে সেকশন 2 আছে। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি, দিয়ে গিয়ে তারপরে আমি একটু পানি খেয়ে আসি। এইখানে আরেকটু জটিল, এই জন্য এটা লাস্টে দিলাম। যা জানি আমরা তাই, এই যে মেইন এন্ট্রেন্স, সাউথ গেট। আমি যদি বলি যে, আচ্ছা এটা একটু আমি বলি, টেক দ্য মেইন এন্ট্রান্স, বলবেন কোথায় পৌঁছাইছি। টেক দ্য মেইন এন্ট্রান্স অ্যান্ড ওয়াক ডাউন দ্য পাথ, বিফোর ইউ রিচ দ্য সাউথ গেট টেক দ্য ফার্স্ট রাইট, গেট পাস্ট দ্য টাওয়ার অ্যান্ড ইউ রিচ দেয়ার। আবার বলি, দেখেন আমার এই কার্সরের মুভমেন্ট খেয়াল করেন, আমার এই কার্সরের মুভমেন্ট খেয়াল করেন, হয় না, একজনের হয়নি, একজনের হয়নি এটা। এফ, ইয়েস, একজন বলেছেন সাকলাইন। আচ্ছা দেখেন, আবার শুনেন, টেক দ্য মেইন এন্ট্রান্স, ওয়াক ডাউন দি পাথ, তার মানে বাইরে যান না, ওয়াক ডাউন দি পাথ অথবা ওয়াক স্ট্রেট অ্যালং, বিফোর ইউ রিচ দ্য সাউথ গেট, বিফোর ইউ রিচ দ্য সাউথ গেট বলে নিয়ে বলছি, তার আগে টেক দ্য ফার্স্ট রাইট, ওয়াক পাস্ট দ্য টাওয়ার, এই যে টাওয়ার লেখা আছে, তার মানে এগুলা টাওয়ার। তাহলে এগুলা কি, মানে এই চিত্রের মানে বুঝতে হবে, যদি চিত্র একটু জটিল হয়। যেমন এখানে দেখেন, এই বড় টাওয়ারে লেখা আছে গ্রেট হল, লেখা বন্ধ করে আমার কথার দিকে মনোযোগ দেন। এইটাতে বড়, এই যে এই গোল্লার ভিতরে লেখা আছে গ্রেট হল, তাহলে এইটার গোল্লার ভিতরে কিছু লেখা নাই, বাইরে লেখা আছে টাওয়ার, মানে কি? তাহলে এই জন্য মাঝে মাঝে চিত্রে দুই একটা প্যাচ থাকে, একটা ভেতরে লেখা, একটা বাইরে লেখা। তার মানে হচ্ছে এইটা সাদা করে বাইরে লেখা, মানে সব গোলগুলাই টাওয়ার, সব গোলগুলাই টাওয়ার। এই বড় টাওয়ারটার নাম গ্রেট হলের জন্য ভিতরে লিখছে গ্রেট হল। এগুলা ইউনিভার্সাল নোটেশন, এগুলো হচ্ছে ইউনিভার্সাল নোটেশন। স্যার বুঝাইতে পারছি? তার মানে গ্রেট হল, তারপরে যে সাদা টাওয়ার আছে এটাও টাওয়ার, গ্রেট হলও টাওয়ার, সি যেটা লেখা আছে এটা উত্তরের একটা টাওয়ার, ই যেটা আছে এটাও একটা টাওয়ার, কিন্তু ওই দুইটা টাওয়ার হলো উত্তরের জন্য। এখন দেখেন, এখন
যেটা করবেন সেটা হচ্ছে, আমি আবার বলবো, take the main entrance and walk down the path. Before you reach the south gate, take the first right, walk past the tower. Past কি বলছিলাম? Past মনে আছে কার? আজকে ক্লাসের শুরুতে past শিখাইছি। পাশ দিয়ে হেঁটে ক্রস করে চলে যাওয়া, পাশ দিয়ে, পাশে না, পাশ দিয়ে চলে যাওয়া, পাশ দিয়ে ছাড়ায় চলে যাওয়া। তার মানে ক্রস বলবে না। আমরা তো মুখে বললে বলতাম ক্রস সি, এরকম কোনো ইংরেজি নাই। ঠিক আছে, এরকম কোনো ইংরেজি নাই। হ্যাঁ, পাসিং সি এরকম নাই, সি তো টাওয়ার। তো কাজে আমি বলবো, দেখেন, take the main entrance and walk straight along the path. Before you reach the south gate, take the first right, get past the tower and you are there. তাহলে এই টাওয়ারের পরে তো একমাত্র এফ ছাড়া আর কিছু নাই। এটা হলো গিয়ে সর্বোচ্চ প্যাচের লেভেল আর কি, এর বেশি আর কোনো প্যাচ নাই। এই জন্য আমি এটা লাস্টে নিলাম। ক্লিয়ার সবাই? গেট পাস মানে ওইটা ক্রস করে চলে যাওয়া, ওইটার পাশ দিয়ে চলে যাওয়া, পাশ দিয়ে ছাড়ায় চলে যাওয়া। বিসাইড দি ওয়ে, নো, দেয়ার ইজ নো ইংলিশ লাইক দিস। ঠিক আছে, এরকম কোনো ইংলিশ নাই। এগুলো তো আমরা ইংলিশ শব্দকে বাংলার ভিতরে ধরে ধরে এনে বানায় নিজেরা বলি। আসলে ব্যাপারটা হচ্ছে, যার মাতৃভাষা ইংরেজি সে কিভাবে বলে। ঠিক আছে, আপনি কি বলতে পারবেন এরকম ভাবে যে মানে দেওয়ালের দেওয়াল দেওয়াল পাশ ক্রস করে, বাংলায় বলতে পারবেন এমনি? দেওয়াল দেওয়াল পাশ দিয়ে, দেওয়াল দেওয়ালেরও বলেন নাই, দেওয়াল পাশ দিয়ে ছেড়ে তুমি হেঁটে যাও, বাংলা হবে? আমরা বলেন কোন সঠিক বাংলা হইলো এটা? কিন্তু অর্থ বোঝা যাচ্ছে যে বিসাইড দি ওয়ে, এরকম একটা ইংলিশ আর কি, যে অর্থ বোঝা যাচ্ছে কিন্তু এর কোনো আসলে ইংরেজি মাতৃভাষায় ব্যবহার নাই। তাহলে এটা হবে ওয়াক পাস দ্য টাওয়ার, গেট পাস দ্য টাওয়ার। যদি ড্রাইভ করে যান, ড্রাইভ পাস দ্য টাওয়ার। ঠিক আছে, যার মাতৃভাষা ইংরেজি সে এমনে বলে। কাজে আমরাও এইভাবেই বলবো, এভাবেই শিখবো, এভাবেই শুনবো এবং এইভাবেই বুঝবো। ঠিক আছে, তাহলে এই যে পাস্টের একটা ব্যবহার এখানে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এই যে এটা হচ্ছে ওয়াল, ওয়ালের উপরে 4টা টাওয়ার। এটা আবার বলেও দিবে, কিন্তু ছবি দেখেই আসলে কিছুটা বোঝা যাওয়ার কথা। এটা যে এটা কিন্তু অ্যাক্রস দি রিভার, ওভার দি ব্রিজ। এই যে দেখেন, অ্যাক্রস দি রিভার, ওভার দি ব্রিজ। এইটাও অ্যাক্রস দ্য রিভার, ওভার দ্য ব্রিজ। ঠিক আছে না? এখন আমরা শুনবো। ওয়াক পাস না, পাস্ট। আমি তো বানান করে লিখে দিয়েছিলাম স্যার, এবং এইটাও বলে দিয়েছিলাম এই পাস্ট হচ্ছে নাউন। এক পাস্ট হচ্ছে নাউন যার অর্থ অতীত, আর এই পাস্ট হচ্ছে প্রেপোজিশন যার অর্থ পাশ দিয়ে ছেড়ে যাওয়া, পাশ দিয়ে। ঠিক আছে, এটা প্রেপোজিশন। তাহলে কোশ্চেন গুলা কি? স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দি ওয়ালস, এটা সংক্ষেপ কি লিখবেন দেখি? এটা সংক্ষেপ কি লিখবেন বলেন? ওয়ালেরও দরকার নেই, আপনি তো ওয়াল জানেনই। সো শুধু ওয়াকিং, শুধু ওয়াকিং অথবা ওয়াল, মানে আপনি 16 সাথে কানেক্ট করতে পারলেই হইলো, ওয়াকিং অথবা ওয়াল। বো অ্যান্ড অ্যারো ডিসপ্লে, ছোট যেটা বো অথবা অ্যারো। হান্টিং বার্ডস ডিসপ্লে, বার্ড। ট্র্যাডিশনাল ডান্সিং, ডান্স। সব সব রেডি সবাই? এভরিওয়ান ইজ রেডি ফর ফাইন্ডিং দি অ্যান্সার্স নাও? এই যে যা যা বললাম এটা এটার জন্য রেডি হওয়া। পরীক্ষার হলে তো আমরা এইভাবে রেডি হবো না, আমরা আগে থেকে এগুলো জেনে রাখতেছি যে এরকম এরকম ব্যাপার ঘটে। চ্যাট টার্ন অফ করে দিলাম। ফাইন, লেটস স্টার্ট। আমরা এখন কি করব? আমরা এখন ম্যাপটাকে বড় করে দেব এবং ম্যাপের ভিতরেই লিখবো, মানে পরীক্ষার হলে আর কি, এখানে তো আর লিখবো না, ম্যাপের ভিতরেই মনে মনে খেয়াল করব যে কোনটা কি। মেইন গেট হলো গিয়ে কোনটা? মেইন গেট হলো নিচেরটা। স্টার্ট। Now listen and answer questions 16 to 20. Now, if you can take a look at your plans, you'll see Bramley Castle has 4 towers joined together by a high wall with the river on 2 sides. Don't miss seeing the Great Hall.
That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way up from there. There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. If you like animals, there's also a display of... আমি একটু চ্যাটের অপশন দিব, এখানে একটা কথা বলার আছে, নাহলে পরে হারায় যাবে। ফাস্ট দ্য ব্রিজ মানে কি ব্রিজের উপর দিয়ে জি, নাকি ব্রিজ ছাড়া সোজা ডি? এইখানেই হলো গিয়ে এই যে আগে থেকে জানার বিষয়। যদি জি হতো তাহলে বলতো ওভার দ্য ব্রিজ, অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার, ওভার দ্য ব্রিজ হতো। কিন্তু পাস্ট দ্য ব্রিজ মানে ব্রিজ ছাড়াই সোজা চলে যাওয়া। কাজে পাস্ট মানে এমন একটা কেস যেটা বামে থাকুক, হাতের বামে থাকুক ডানে থাকুক, ওইটা ছাড়াই সোজা চলে যাওয়া। কাজে ডি ইজ দি অ্যান্সার, রিমেম্বার। এই জিনিসটাই পাস্টের ব্যবহার না জানার কারণে 99% ব্রিজ বলাতে জিতে চলে যাবে। বাট আমি শিখিয়েছি পাস্ট মানে ওইটাকে ইগনোর করে ছাড়াই সোজা যাওয়া। ফাইন, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছেন সবাই? আমি আবার চ্যাট অফ করে দিচ্ছি। of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. At 3 p.m, there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path and take the first right. It's got some lovely gifts and souvenirs. Right, so we're just arriving. আচ্ছা, এই যে লাস্টের আগেরটা পার নাই, ওইটা যে এটা ঢেকেছিল, বলেছিল ওভার দ্য ব্রিজ, তাহলে ওইটা তো আগেরটা ডস ছিল, তাহলে ওভার দ্য ব্রিজ আর ছিল এ। লাস্টের আগেরটা ওভার দ্য ব্রিজ এটা ঢেকেছিল আর কি, যে আমার দোষে হয়েছে বা খেয়াল না করার কারণে হয়েছে, এইভাবে ছিল যেন দেখেন নাই। লাস্টের আগেরটা হলো এ। লাস্টের আগেরটা কি ছিল? লাস্টের আগেরটা ছিল ডান্সিং, ডান্সিং ওভার দ্য ব্রিজ এ। আর সব কোথায় ছিল? চ্যাটের অপশন দিচ্ছি, আশা করি মোটামুটি বোঝা গেছে এখন। এর চেয়ে কঠিন আর কিছু নাই, এটা একটা খুব কঠিন কঠিন ছিল। ওকে, সো মোটামুটি আমরা ম্যাপ বুঝে গেছি। হ্যাঁ, ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। ক্লাসের রেকর্ড সর্বোচ্চ 48 ঘন্টার ভেতরে পাবেন। কারণ হচ্ছে এটা যে ইয়ে থেকে জুম থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে আবার ওই যে মানে ইয়ে ঠিক করে নিয়ে এটাকে এডিট করে নিয়ে করতে করতে 1-2 দিন লেগে যায়। তো কি মোটামুটি স্যার পারা যাবে না স্যার? ইনশাল্লাহ পারা যাবে। এই যে আমি যা যা কথা বলছি, আপনার যেই ম্যাপই হোক না কেন ঘুরে ফিরে এইসবই আসবে, ঘুরে ফিরে এইসবই আসবে। টু দি সাউথ, নেক্সট টু, বাই দা, পাস্ট দা, ঠিক আছে, পাস্ট দ্য ব্রিজ, হ্যাঁ, অ্যাক্রস দ্য ব্রিজ, বিফোর ইউ রিচ দেয়ার টেক দ্য ফার্স্ট রাইট, এইসবই করতে থাকবে, ঠিক আছে? তো এই যে এই ল্যাঙ্গুয়েজ গুলা, এই ডিরেকশনের জগতের সাথে পরিচিত হওয়া,
এটার সাথে অপরিচিত বলে জানা শব্দ আমরা বুঝতে পারি না। ঠিক আছে, এই যে একজন লিখেছেন এখনো একটাও পাই নাই স্যার। কোন, আপনি যদি আপনার ওই গ্রুপে খুঁজেন তাহলে তো হবে না স্যার। ক্লাস রেকর্ডস নামে আলাদা একটা গ্রুপ আছে ফেসবুকে, সেখানে সমস্ত ম্যাটেরিয়ালস এবং ক্লাস রেকর্ডস গুলো দেওয়া হয়। সবকিছুর স্ট্র্যাটেজি আছে স্যার, সবকিছুর স্ট্র্যাটেজি আছে। আচ্ছা, সবকিছুরই স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি ছাড়া কিছু না, বলছি না IELTS সিস্টেম, ওই সিস্টেমের ভিতরে ঢুকতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে হাজার হ্যাচড়া পেচড়ি করলে লাভ হবে না। ঠিক আছে, এই যে পাস্ট, এই পাস্ট কিন্তু প্রেপোজিশন, একই বানান কিন্তু প্রেপোজিশন ব্যবহার। এটা হলো পাশ দিয়ে চলে, পাশ দিয়ে, পাশে না, পাশ দিয়ে। আচ্ছা, এই যে যেমন একজন বলছেন বেসিক গ্রামারের জন্য কিভাবে প্রিপেয়ার করব, এটা তো আসলে ক্লাসের ভেতরে বলা মুশকিল। এগুলা আমি কোনো কিছুই ফাঁকিবাজি উত্তর দেই না। প্র্যাকটিস করেন, অমুক বই পড়েন, তমুক বই পড়েন, এগুলো সারা জীবন শুনছেন, সারা জীবন সবাই বলে, কোনো কাজ হয় না, বলার জন্য বলে আর কি। এগুলোর খুব ক্লাসিফাইড উত্তর আছে আসলে গ্রামার কিভাবে শিখতে হয়। তো তার জন্য কেউ যদি গ্রামারের মানে আলাদা করে ইয়ে করতে চান, তাহলে গ্রামারের উপরে আলাদা প্রিপারেশন নিতে হবে। IELTS গ্রামার একসাথে মিশানো যাবে না। যদি এমন হয় যে আমি গ্রামারে খুবই দুর্বল, তো তাহলে IELTS এর রাইটিং এ স্পিকিং আপনি খারাপ করবেন। সেই ক্ষেত্রে আপনার উচিত তাহলে 3 মাস আলাদা গ্রামার প্র্যাকটিস করা বা 6 মাস আলাদা গ্রামার প্র্যাকটিস করা, তারপরে IELTS প্রিপারেশন নেওয়া। আর যদি দেখা যায় যে না, গ্রামারে অ্যাডভান্স গ্রামার হতে পারি না, বাট জেনারেল গ্রামার ভুল হয় না, তাহলে আমি যা করাচ্ছি এটুকু করলে আপনার স্কোর চলে আসবে। ঠিক আছে স্যার। আর যদি গ্রামারের আলাদাভাবে নিজেকে ইয়ে করতে চান অ্যাপার্ট ফ্রম IELTS, তাহলে আমরা আলাদা গ্রামার কোর্স করাতে পারি। ঠিক আছে, যদি যদি বেশি সংখ্যক আগ্রহী মানুষ হয় তাহলে আমি একটা গ্রামার কোর্সও করাবো, এটাও কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আমরা উই আর গোয়িং টু মিট অন সানডে, শুক্রবার, রবিবার দিন রাত 10টা। এখন আপনারা কি করবেন, আপনারা কি করবেন এই কয়দিন একটু প্র্যাকটিস করবেন। কেমনে প্র্যাকটিস করবেন? কোশ্চেন ওয়াইজ প্র্যাকটিস করবেন, কোশ্চেন ওয়াইজ। গতকালকে যেভাবে বলেছিলাম, যেমন আমরা কি কি শিখেছি, আমরা সেকশন 1 শিখেছি, সেকশন 4 শিখেছি মানে গ্যাপ ফিল টাস্ক। এছাড়া আমরা শিখেছি ক্লাসিফিকেশন, ম্যাচিং এবং ম্যাপ। এই কয়টা কেমব্রিজ থেকে আলাদা আলাদা করে, টেস্ট ওয়াইজ না, খালি সেকশন 1, সেকশন 4 সেকশন ওয়াইজ। ঠিক আছে, মানে মানে যে কোনো টেস্টের মানে সেকশন 1 খেয়ে ফেলবো, যে কোনো টেস্টের সেকশন 4 খেয়ে ফেলবো, তারপরে নেব আলাদা আলাদা, যেমন ম্যাচিং, ম্যাচিং এন্ড ক্লাসিফিকেশন খাইছি। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে আরো ম্যাপ খেয়ে ফেলবো। তাহলে দেখবেন যে এই জিনিসগুলো ফিক্সড হয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস and hope to meet you on Sunday at 10 p.m. same time. And thank you very much. Good night to you all. Assalamu alaikum to everyone once again.